मैं बम्बई अपना घर बनाने जा रहा हूँ। পকেটে মোটে 10টা টাকা, আর সেই টাকাটাও যখন আপনার পাশের মানুষই চুরি করে নেয়, তখন আপনার পৃথিবীটা কেমন ওলটপালট হয়ে যাবে একবার ভাবুন তো। একবার ভাবুন। আজ এমন একটা জাদুকরী বুদ্ধির ছেলের গল্প শোনাবো যে ওই 10 টাকাকেই 10,000 কোটি টাকার সম্পত্তিতে বদলে দিয়েছিল। মুম্বাইয়ের এই কঠিন শহরে যার কেউ নেই, সেই ছেলেটি কিভাবে তার সততা আর সাহসের জোরে শূন্য থেকে শিখরে পৌঁছালো। অ্যাওয়ার্ড উইনিং এই মুভিটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে, বিলিভ মি। আর একটা কথা শোনেন, এটা শুধু গল্প না, এটা ইন্ডিয়ায় 1900 শতকে ঘটে যাওয়া একটা বাস্তব সত্য ঘটনা। সো সাফল্যের এই অবিশ্বাস্য গল্পটা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মিকাইল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের 60 নাম্বার ভিডিও, পারহাত ওই ফিল্মের বাংলা এক্সপ্লেনেশন ভিডিও। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি রেল স্টেশনের ব্যস্ত একটা পরিবেশ, যেখানে প্যাসেঞ্জাররা নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর এখানকার একজন প্যাসেঞ্জারকে নিয়েই আমাদের আজকের গল্প। আর সেই প্যাসেঞ্জারের নাম পালহাত। পালহাত মুম্বাই যাবে, তাই স্টেশনে এসেছে। আর তাকে বিদায় দিতে তার সৎ ভাইও এসেছে। তার ভাই পালহাতকে বলে, আর মাত্র 3 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে, তুই দ্রুত ট্রেনে উঠে পড়। পালহাত তখন বলে, এখনো 3 মিনিট আছে, চিন্তা করো না ভাই, আমি মুম্বাই পৌঁছে তোমাকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেবো। এরপর সৎ ভাই পালহাতকে বলে, তোর সাথে আবারও আমার দেখা হবে ততদিনে তোর দাড়ি উঠে যাবে। এই বলে তিনি পালহাতকে 10টা টাকা দিতে চাইলে প্রথমে সে নিতে চায় না। পালহাত বলে, দাদা আমার জন্য তো তোমার আশীর্বাদই আছে, টাকার কি দরকার। তখন তার ভাই বলে, আরে আশীর্বাদ তো এমনিতেই আছে, আজীবন থাকবেও, নে এটা তোরই টাকা। আমি তোর প্রতি মাসের বেতন থেকে কিছু কিছু কেটে রেখে আজ 10 টাকা জমিয়েছি, যা এখন তোর কাজে আসবে। এই কথা শুনে পালহাত টাকাটা নিয়ে নেয়। এরপর পালহাত তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠে পালহাত তার ভাইয়ের দেওয়া টাকাটা দেখতে থাকে এবং খুব যত্ন করে তা পকেটে রেখে দেয়। পালহাত তার সিট নাম্বার খুঁজে সিটে বসে পড়ে। পালহাতের সিটে এক স্বামী স্ত্রী এবং তার সামনের সিটে মুখোমুখি ছিল খান সাহেব নামের এক মুসলিম লোক ও তার মেয়ে, যার নাম সাবা, এবং তার পাশেই ছিল ফয়সাল নামের আরও একজন মুসলিম ছেলে। পালহাতদের পাশে থাকা মহিলাটি তাদের খাবারের বাড়িটা খুঁজে পাচ্ছিল না। তারা সেই বাড়িটা এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন পালহাত খান সাহেবের পায়ের নিচে বাটিটা দেখে সেটা তুলে নিয়ে দেখিয়ে বলে, এটাই কি আপনার খাবারের বাটি? তারা বলে, হ্যাঁ হ্যাঁ এটাই। তো তখন খান সাহেব বলে, বাটিটা ওখানে ছিল তুমি কিভাবে জানলে? তখন পালহাত বলে, আপনার পায়ের পাশে পিকটা দেখে আন্দাজে ঢিল মেরে পেয়ে গেলাম। এই কথা শুনে খান সাহেব পালহাতকে বুদ্ধিমান ছেলে বলে সম্বোধন করেন। এরপর মহিলাটি খাবারের বাটি খুলে ভেতরে থাকা শিরা নামক একটা খাবার খান সাহেবকে খেতে দেন, কারণ সে আজ সারাদিন কিচ্ছু খায় নাই। আচ্ছা, সে আজ সারাদিন কিচ্ছু খায় নাই মানে খান সাহেব খায় নাই, এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন, কারণ এই কথাটাই হচ্ছে এই মুভির মূল টুইস্ট। এই কথাটার উপর ভিত্তি করে এই মুভিটা তৈরি করা হয়েছে। তো ট্রেন চলতে থাকে, এর মধ্যে পালহাতের পাশে থাকা মহিলা তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন পালহাত বলে সে মুম্বাই যাচ্ছে। মহিলা আবারও বলে, মুম্বাই তোমার কে থাকে? পালহাত বলে, কাজ। মহিলা আবারও বলে, না না, মুম্বাই তোমার কে থাকে মানে মামা, চাচা, খালু। এবারও পালহাত উত্তর দেয়, আমি কাজ করতে যাচ্ছি, মুম্বাই আমার কেউ থাকে না। এটা শুনে তারা অবাক হয়ে যায়, কারণ এত অল্প বয়সে একটা ছেলে এত দূর একা একা যাচ্ছে, তাও আবার কাজের উদ্দেশ্যে। তো এরপর আমরা দেখি খান সাহেবের পাশে থাকা ফয়সাল নামের ছেলেটি তার মালপত্রগুলো গুছিয়ে ভালো করে রাখছিল যেন চুরি না হয়ে যায়। এটা দেখে পালহাতও তার পকেটে থাকা টাকাটা আছে কিনা তা চেক করে দেখে। আর এটা দেখে খান সাহেবের মেয়ে সাবা পালহাতকে বলে, আপনি বারবার যেভাবে টাকাটা দেখছেন তাতে টাকাটা না উড়ে যায়। পালহাত তখন তাকে উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে সাবার কাছে জানতে চায় সে কোথায় যাচ্ছে। মেয়েটি জানায় তার পেটের অসুস্থতার জন্য তারাও মুম্বাই যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। পালহাত তার সৎ ভাইয়ের কাপড়ের দোকানে কাজ করছে। সেখানে একটা লোক এসে পালহাতকে ডেকে নিয়ে তার দোকানে নিয়ে গিয়ে তাকে নিজের হাতে বানানো মিষ্টি খাওয়ায়। উনি বলেন, আমি আজ এত বড় ব্যবসায়ী হতে পেরেছি শুধুমাত্র তোমার বাবার কারণে। আগে আমি তোমাদের বাড়ির সামান্য একজন চাকর ছিলাম, কিন্তু আজ আমি এত বড় ব্যবসার মালিক। দোকানের এই চেয়ারে বসার অগ্রাধিকার তোমারও রয়েছে, যাও গিয়ে বসো, এই দোকান তোমারই। এটা শুনে পালহাত বলে, না না চাচা, আপনি নিজে কষ্ট করে আজ এই পর্যায়ে এসেছেন, আর আমিও চাই কষ্ট করে সফল হতে, আরাম করে নয়। পালহাতের এই সাহসিকতা শুনে চাচা তাকে বাপকা বেটা বলে সম্বোধন করে বিদায় জানায়। দৃশ্যে ট্রেনে আসলে আমরা ফয়সালকে দেখি যে ট্রেনের খোলা গেটের পাশে বসে আছে। পালহাতও সেখানে এসে তার সাথে কথা বলতে শুরু করে। সে দেখে ফয়সালের মনটা অনেক খারাপ, সে কোনো কথাই বলছিল না। এরপর ফয়সাল একসময় বলে ইংরেজরা তার বাবাকে মেরে ফেলেছে এবং জ্বরে তার মাও মারা গিয়েছে,
তাদেরকে দাফন করে সে এখন মুম্বাই যাচ্ছে কাজের উদ্দেশ্যে। এসব কথার পাশাপাশি তাদের পরিচয় পর্ব শেষ হলে ফয়সাল সেখান থেকে উঠে চলে যায়। এরপর পালহাদ তার পকেটে থাকা 10 টাকাটা আবারও বের করে দেখতে থাকে টাকাটা ঠিক আছে কি না। কিন্তু সেই বাচ্চা মেয়েটি অর্থাৎ সাবা আবারও পালহাদকে বলে, আর কতবার এই টাকাটাকে দেখবে, রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠে আবার দেখো। পালহাদ তার কথা রাখে এবং 10 টাকার নোটটি পকেটে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ট্রেন একটি স্টেশনে এসে কিছুক্ষণ থামলে পালহাদ ট্রেন থেকে বাইরে বের হয়। খান সাহেব কয়েকটা সমোসা কিনে ট্রেনে ওঠার সময় পালহাদকে দেখে বলে, সমোসাগুলো তোমার আর সাবার জন্য কিনেছি, চলো একসাথে বসে খাবে। তখন পালহাদ বলে, কত টাকা হয়েছে? এই বলে সে তার পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে কোনো টাকা নেই। সে দ্রুত ট্রেনে গিয়ে সেই মহিলার ব্যাগ খুঁজে দেখতে থাকে টাকা আছে কিনা, কিন্তু সে কোথাও তার টাকাটা খুঁজে পায় না। তখন খান সাহেব পালহাদকে বলে তার ব্যাগ ভালো করে চেক করতে, কিন্তু তার মেয়ে অর্থাৎ সাবা বলে ওঠে, আরে না, টাকাটা তার পকেটে ছিল। তখন পালহাদ তাকে বলে, তুমি দেখেছিলে না? সাবা জবাব দেয়, হ্যাঁ আমি দেখেছিলাম। তো অনাকাঙ্ক্ষিত ঘটনায় পালহাদের মনটা একেবারে ভেঙে যায়। তাই আগের দিন ফয়সাল যেখানে মন খারাপ করে বসেছিল, পালহাদও সেখানেই মনমরা হয়ে বসে থাকে, তার ভাইয়ের দেওয়া একমাত্র টাকাটি হারিয়ে। এরপর আবারও আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে একদিন রাতে পালহাদের সৎ বোন পালহাদকে এই অল্প বয়সে একা একা মুম্বাই যেতে দিতে চাচ্ছিল না। সে ভয় পাচ্ছিল যে তার কিছু যদি হয়ে যায়। সে এই বিষয়টা নিয়ে রাগারাগি পর্যন্ত করে দুই ভাইয়ের সঙ্গে। পালহাদ সেখানে বসে বাড়িতে ঘটা এই ঘটনাটাই মনে মনে ভাবছিল। তখন সেখানে সাবা এসে পালহাদের পাশে বসে বলে ইন্নালিল্লাহ পড়তে, কারণ কিছু হারিয়ে গেলে ইন্নালিল্লাহ পড়লে সেটা খুঁজে পাওয়া যায়। অন্যদিকে খান সাহেব সাবাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। সে তার মেয়েকে দেখেই বুকে জড়িয়ে নেয় আর বলে, ট্রেনের এই খোলা জায়গায় এভাবে বসতে নেই, এটা ঝুঁকিপূর্ণ। এরপর তিনি পালহাদকে জানান ট্রেনের টিটি স্যার তাকে ডাকছে। পালহাদ টিটি স্যারের কাছে আসলে স্যার তাকে টাকাটা হারানো সম্পর্কে জিজ্ঞাসা করেন। টিটি সাহেব বলেন, তুমি এত দূর একা একা যাচ্ছ, তাও আবার 10 টাকা সঙ্গে নিয়ে, এত টাকা কে দিয়েছে তোমাকে? আচ্ছা, আরেকটা কথা শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম, এই মুভিটার কাহিনী হচ্ছে 1900 শতকের, মানে বুঝতে পারছেন তো, 1900 শতকের প্রথম দিককার, মানে 1900 শতকের প্রথম দিককার একটা সত্য কাহিনী নিয়ে নির্মিত। আর বুঝতেই পারছেন সেই সময় এই 10 টাকার অনেক অনেক মূল্য ছিল। টিটি স্যারের কথার উত্তরে পালহাদ বলে, আমি কাপড়ের দোকানে কাজ করি, প্রতি মাসে বেতন থেকে অল্প অল্প করে এই 10 টাকা জমিয়েছি, আর আমার টাকা হারিয়ে যায়নি, চুরি হয়ে গেছে, আমি কমপ্লেন লেখাতে চাই। এটা শুনে সেই স্বামী স্ত্রী যাদের সিট পালহাদের পাশেই ছিল তারা হঠাৎ চমকে যায়। টিটি স্যার বলেন, এত সিউরিটি দিয়ে কীভাবে বলছো তোমার টাকা চুরি হয়ে গেছে? পকেটে রেখেছিলে, হয়তো জানালা দিয়ে বাতাসে বাইরে উড়ে গেছে। পালহাদ বলে, সেই সময় জানালা বন্ধ ছিল, আর বাইরে যদি উড়িয়ে যেত তাহলে জানালার পাশে ওই ব্যাগে থাকা খবরের কাগজটা উড়ে যেত, থাকতো না। দেখেন সেটা উড়ে যায়নি, এখনও রয়েছে। আর তারপর জয়দেব নামের ওই মহিলার স্বামী ফয়সালের দিকে ইশারা করে বলেন, স্যার এই ছেলেটি সারা জেগেছিল, এর কাছে জিজ্ঞাসা করেন। এটা শুনে ফয়সাল লেগে গিয়ে বলে, হ্যাঁ আমি জেগেছিলাম, তা বলি কি আমি টাকা চুরি করেছি? তখন জয়দেব আবার বলে, আমি এটা বলিনি, আমি বলেছি হয়তো তুমি দেখেছো। এই কথাটা শুনে ফয়সাল বলে, হ্যাঁ দেখেছি আপনি চুরি করেছেন। আর এরপর এই নিয়ে বেশ বাক বিতণ্ডটা শুরু হয়ে যায় তাদের মধ্যে। তবে টিটি তাদের সবাইকে থামিয়ে দিয়ে পালহাদকে বলে সে যেন পরের স্টেশনে গিয়ে রিপোর্ট লেখায়। পালহাদ রিপোর্ট লেখানোর জন্য খান সাহেবকে সাথে করে নিয়ে যেতে চাইলে তিনি তার মেয়ের অসুস্থতার অজুহাত দিয়ে যেতে চান না। বলে, আমি গেলে আমার অসুস্থ মেয়েকে কে দেখবে? বরং সে জয়দেবকে দেখিয়ে বলে তাকে সাথে করে নিয়ে যেতে। তখন জয়দেবও তার স্ত্রীর অজুহাত দিতে থাকে। তখন টিটি, খান সাহেব, ফয়সাল আলী এবং জয়দেব এই তিনজনের নাম নোট করে রাখেন আর পরের স্টেশনে তাদেরকে দেখা করতে বলেন। আর এটাও জানিয়ে দেয় যে তারা পরের স্টেশনে পৌঁছানোর আগে যে বাচ্চাটার টাকা নিয়েছে সে যেন ভালোই তা ফেরত দিয়ে দেয়, তা না হলে ট্রেনের সবাইকে আইনি সমস্যায় পড়তে হবে। এই কথা বলে টিটি সেখান থেকে চলে যায়। ট্রেন যখন পরের স্টেশনে এসে পৌঁছায় তখন টিটি তাদের তিনজনকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায় রিপোর্ট লেখানোর জন্য। সেখানে স্টেশন মাস্টার পালহাদকে জিজ্ঞাসা করে, তোমার টাকাটা কিভাবে হারিয়েছে? তখন পালহাদ উত্তর দেয়, টাকাটা হারায়নি, চুরি হয়েছে, আমি রিপোর্ট লেখাতে চাই। তখন স্টেশন মাস্টার বলে, তা না হয় লিখলাম, কিন্তু তুমি একটা বাচ্চা ছেলে, কোর্ট কাছারি করতে পারবে তো? পালহাদ বলে, হ্যাঁ সে পারবে। এরপর জয়দেব স্টেশন মাস্টারকে বলেন, ট্রেনে একটা ছেলে আছে যাকে দেখতে একদম চোরের মতোই লাগে, আমার মনে হয় সেই চুরিটা করেছে। সে পালিয়ে যাওয়ার আগেই আমি দ্রুত তাকে গিয়ে ধরে নিয়ে আসি, আগে তাকে তল্লাশি করে দেখেন। তখন পালহাদ বলে, জি স্যার আপনি তল্লাশি করুন। এটা শুনে জয়দেব সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল। ঠিক তখনই পালহাদ বলে, তল্লাশি তাকে না, এনাকে করুন। এই কথা শুনে জয়দেব বলে, আমাকে কেন? তখন পালহাদ বলে, আপনাকে না, ওনাকে। এই বলে সে খান সাহেবের দিকে তাকালে জয়দেব বলে, এটা তুমি কি বলছো? ওনার মতো একজন মানুষ এই কাজ কিভাবে করতে পারে? বরং আজ সকালে উনি তোমাকে সামোচা খাইয়েছে আর তুমি কিনা তাকে চোর বানিয়ে দিচ্ছ। আমি তো তাই বলছি, উনি আমাকে সামোচা খাইয়েছে, আর এটাই প্রমাণ করে যে সে আমার টাকাটা চুরি করেছে। কারণ আমি দেখেছি কাল থেকে সারাদিন উনি কিচ্ছু খাননি,
যেন তার টাকা শেষ না হয়ে যায়। অথচ আজকে সকালে সে এতগুলো সামোসা কিনেছেন এবং আমাকেও খাইয়েছে। এরপর খান সাহেব দুঃখ নিয়ে বলতে থাকেন, আমি তোমাকে নিজের সন্তানের মতো ভেবেছিলাম, কিন্তু তুমি আমার সাথে এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। এর মধ্যে স্টেশন মাস্টার বলেন, আচ্ছা তোমার যেহেতু মনে হচ্ছে খান সাহেব তোমার টাকাটা হাতিয়ে নিয়েছে এবং সেই টাকাটা দিয়ে সে সমুচা কিনেছে, তার মানে তোমার টাকাটা কি তাহলে সেই সমুচালার কাছে রয়েছে? তখন পালহাত বলে, না, টাকাটা খান সাহেবের কাছে আছে, কারণ সমুচালা এত বড় নোট কখনো ভাঙিয়ে দিতে পারবে না। ভালো হয় যদি আপনি খান সাহেবকে তল্লাশি করেন। এরপর খান সাহেবকে তল্লাশি করতে একজন উঠে আসতেই খান সাহেব লোকটিকে থামিয়ে দিয়ে নিজের কাছে যা টাকা আছে সব বের করে নিজেই দেখাতে শুরু করে। আর পালহাতকে বলে, দেখো দেখো, এখানে আমার 3টা 10 টাকার নোট আর কিছু কয়েন আছে, এখানে তোমার টাকা কোনটা তুমি খুঁজে নাও। ঠিক তখন পালহাত বলে 1380415, এটা হলো আমার নোটের সিরিয়াল নাম্বার। এরপর স্টেশন মাস্টার সেই নাম্বার অনুযায়ী খান সাহেবের দেওয়া 10 টাকার নোটগুলো মিলাতে থাকে। অবিশ্বাস্য হলেও সত্য, সেই চুরি হওয়া নোটটা খান সাহেবের নোটগুলোর মধ্যেই পেয়ে যায়। তার মানে অবশেষে এটাই প্রমাণ হয়ে যায় যে খান সাহেবই চুরি করেছিল পালহাতের টাকা। এরপর স্টেশন মাস্টার পালহাতকে তার নোট বুঝে দিলে সে নিঃশব্দে সেটা তার পকেটে রেখে দেয়। তখন খান সাহেব কাঁদতে কাঁদতে বলে, সাবার ওষুধ কেনার জন্য আমি এই কাজটি করেছি, আমার কাছে ওষুধ কেনার মতো অতগুলো টাকা ছিল না, আমাকে মাফ করে দাও বাবা। এটা শুনে পালহাত খুশি মনে বলে, আপনি দয়া করে কাঁদবেন না, এটা আপনার দোষ না, এটা আপনার গরিব হবার দোষ। গরিব নামক ব্যাপারটা মানুষকে এই সব কাজ করতে বাধ্য করে। এরপর পালহাত নিজ হাতে খান সাহেবের নিজের টাকাগুলো তুলে নিয়ে তার হাতে দিয়ে দেয়। এমনকি সে টিটি সাহেবের কাছ থেকে ফয়সাল আলীর টিকিটটাও নিয়ে সেখান থেকে খান সাহেব এবং জয়দেবকে নিয়ে বিদায় নেয়। ট্রেনে ওঠার সময়ও খান সাহেব বারবার মাপ চাইতে থাকেন পালহাতের কাছে, কিন্তু পালহাত তাকে বলে, ভেতরে সাবা আপনার জন্য অপেক্ষা করছে, দ্রুত ভেতরে চলুন। ট্রেনের ভেতরে আমরা দেখি সাবা ফয়সালের কোলে বসে গল্প করছে। এরপর সবাই তাদের নিজেদের জায়গায় এসে বসলে ফয়সাল পালহাতকে বলে, লিখিয়েছ কমপ্লেন, কই কে আসছে আমাদেরকে হাত করা পড়াতে? একথা জবাবে পালহাত ফয়সালের টিকিটটি তাকে ফিরিয়ে দেয়। এরপর জয়দেবের স্ত্রী জিজ্ঞাসা করে, টাকাটা সমাধান কি হলো? পালহাত বলে, চিন্তা করার কিছু নেই, রিপোর্ট করেছি, টাকা পেয়ে যাব। এই বলে পালহাত তার কাছে সেদিনের শিরি নামক সেই খাবারটা খেতে চায়, যেটা মুভির শুরুতে জয়দেবের স্ত্রী খান সাহেবকে খাইয়েছিল। তবে এবার সত্যি সত্যি খাবারের সেই বাড়িটা হারিয়ে গেলে ট্রেনের সবাই হাসাহাসি করতে থাকে। আর এখানেই দারুণ মানের এই শিক্ষণীয় মুভিটি শেষ হয়ে যায়। আরে দাঁড়ান যায়েন না, মুভির শেষে আমাদেরকে অরিজিনাল পালহাতের ছবি দেখানো হয়। সেই সাথে একটি আর্টিকেলে দেখি পালহাত 1945 সালে মুম্বাই পৌঁছেছিল। দীর্ঘ অনেক বছর ধরে চাকরের কাজ করার পর পালহাত তার ভাইয়ের সাথে 1950 সালে একটি কেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। আর সেই বছরেই তার কোম্পানি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ কেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে রূপান্তরিত হয়। পালহাত মাত্র 14 বছর বয়সে পরিবারকে কথা দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, আর এতগুলো বছর পর সে তার দেওয়া কথা ঠিকই রাখে। সে তার ওই 10 রুপি থেকে 10,000 কোটি রুপির মালিক হয়ে যায়। এরপর সে তার পরিবারের কাছে আবারও ফিরে আসে এবং একসাথে থাকতে শুরু করে। অবশেষে তিনি 2016 সালে পরপরে পাড়ি জমান। এর মধ্য দিয়ে আমাদের আজকের এই সফলতার গল্পের মুভিটি শেষ হয়ে যায় ফাইনালি। তো কেমন লাগলো আজকের এই গল্পটা তা অবশ্যই জানাতে একটা কমেন্ট তো অবশ্যই করবেন। আর যদি ভুলে যান সাবস্ক্রাইবটা করতে, তবে এখনই করে ফেলুন সাউথের সব ভিন্ন ভাষার মুভিগুলোর আসল স্বাদ পেতে। আর আপনার পছন্দের কোনো মুভির এক্সপ্লেন ভিডিও পাইতে চাইলে কমেন্টে জানাতে পারেন। আরেকটা কথা, এই যে দেখেন আপনার বাম হাতে স্ক্রিনে ভেসে উঠেছে আমাদের আরেকটা নতুন চ্যানেল। এখানে হচ্ছে কোরিয়ান মুভিগুলো এক্সপ্লেন করা হচ্ছে, সাবস্ক্রাইবটা করেই যাবেন। তো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আরও মজাদার মশলাদার কোনো মুভির গল্প নিয়ে। সে অবধি ভালো থাকবেন, টাটা। আপনার দোকান, শোরুম, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারের প্রচার, ইসলামিক জালসা, নির্বাচনী স্লোগান, গান সহ সব ধরনের অডিও বিজ্ঞাপন মানে জিঙ্গেল তৈরি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফটাফট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। ডেমো শুনে তারপর আপনার অর্ডারটা করুন। খুব যত্ন সহকারে অল্প খরচে সারা বাংলাদেশ থেকে বিজ্ঞাপন বানিয়ে নিতে পারবেন। এছাড়াও গজল, ইসলামী সঙ্গীত সহ ভিডিও বিজ্ঞাপন বানাতে পারেন খুব সহজেই। তাই আর দেরি করবেন না, এখনই ঠুস করে একটা কল করে আপনার প্রচার বিজ্ঞাপনটি তৈরি করে নিন।